বন্ধুরা, আপনাদের মাঝে অসাধারণ একটি গল্প নিয়ে চলে আসলাম। গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি অনেক মজা পাবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন ধরনের গল্প আপনি পছন্দ করেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। আমার নাম মৃণালিনী। আমার বিবাহ এমন একটি পরিবারে হয়েছে যেখানে অনেক ভাই একসাথে থাকত, কিন্তু কেউ কারো বিষয়ে মাথা দিত না, যে যার কাজ নিয়ে থাকত। শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়িও ছিলেন। শাশুড়ি আমাকে মায়ের মতো ভালোবাসতেন। আমার মা এই দুনিয়াতে নেই, তাই আমি শাশুড়ির মধ্যে আমার মাকে খুঁজে পেয়েছি। আমি তার সাথে ভালো ব্যবহার করতাম, কিন্তু একদিন আমার শ্বশুর শাশুড়ির সাথে এমন একটি কাজ করলেন যা দেখে আমি লজ্জায় মুখ লুকিয়ে ফেললাম। কেননা শ্বশুর শাশুড়ির সাথে আমার মা অনেক দিন আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি 6 ভাইয়ের একমাত্র বোন, এবং আমার ভাইদের কেউই বিবাহ করেনি, কারণ আমি বাবা মায়ের সবচেয়ে বড় এবং প্রথম সন্তান। আমার বাবা কখনো আমাকে তেমন গুরুত্ব দেননি, তিনি সব সময় তার কাজকেই গুরুত্ব দিতেন। আমি শুধু বাড়ির কাজে আটকে ছিলাম, কারণ বাবা সহ 4 ভাই কাজ করতে বাইরে যেত। ছোট 2 ভাই বাড়িতেই থাকত, আর আমাকে সবার জন্য রান্না করতে হতো। এদিকে আমার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু আমার বিবাহ নিয়ে বাবার কোনো চিন্তা ভাবনাই ছিল না। যখন তিনি আমার থেকে 1 বছরের ছোট ভাইয়ের বিবাহ দিতে চাইলেন, তখন আমাদের সব আত্মীয় স্বজন তাকে বললেন, আগে মেয়ের বিবাহ দাও, তারপরে ছেলের কথা ভেবো। এতে বাবা বললেন, মেয়ে বিবাহ দেবার উপহার টাকা পয়সা আমার কাছে নেই, ছেলের বিষয়টা আলাদা, ছেলের বিবাহ দিতে হবে, পরিবর্তে বৌমা নিজের সাথে উপহার টাকা পয়সা নিয়ে আসবে। বাবার কথা শুনে আমি অনেক টেনশনে থাকতাম। এখন আস্তে আস্তে আমার বয়স শেষ হয়ে যাচ্ছে। কিছুদিন পরে ভাইয়ের বউ বাড়িতে এলে এই বাড়িতে থাকা আমার পক্ষে কষ্টকর হয়ে গেল, কারণ সে ঘরের কোনো কাজ করত না। ঘরের সব কাজ আমাকেই করতে হতো। যদিও আমি আগে থেকেই ঘরের সব কাজ করতাম, কিন্তু এখন যে এসেছে তারও তো কিছু দায়িত্ব আছে। কিন্তু সে কিছুই করত না, সারা দিন শুধু শুয়ে থাকত। বাড়ির সবাই ভাবত নতুন বউ আসাতে আমি একটু আরাম পেয়েছি, কিন্তু আমি অনেক টেনশনে থাকতাম। আমার মাকে মনে পড়ে কাঁদতে থাকতাম, কারণ মা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর থেকেই বাড়ির সব দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়ে, আর আমিও ভাইদের নিয়ে অনেক টেনশনে থাকতাম। কিন্তু যখন বুঝলাম এই বাড়ির কেউ আমার কথা চিন্তা করে না, তখন আমি ভাবলাম আমারও কারো কথা চিন্তা করার কোনো দরকার নেই। আমি দেখতে সাধারণ, আর বয়স এখন প্রায় 32 বছর। আমার বয়সী সব মেয়ে বিবাহিত, এবং তাদের 2-3টা করে বাবু আছে, আর আমি যার এখনও বিবাহ হচ্ছে না। একদিন আমার কাকা বাড়িতে এসে বাবাকে অনেক করে বুঝিয়ে বললেন, আগে মেয়ের বিবাহ দিয়ে তারপর অন্য কিছু ভাবো। বাবার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু তিনি এখনও শুধু টাকার পিছনে ছুটতেন, কখনোই ছেলে মেয়েদের প্রতি মাথা খারাপ করেননি। আর টাকাও তিনি শুধু নিজের এবং ছেলেদের জন্যই কামাতেন। যা ইনকাম করতেন তা দিয়ে নিজের এবং ছেলেদের ইচ্ছে পূরণ করতেন। আমার দিকে কখনো মাথা দেননি। আমি শুধু এই বাড়িতে কাজের মেয়ে হয়ে রয়েছি। আমার কাকার ও মামার কথাতে বাবা আমার বিবাহ দিতে রাজি হলেন। কাকা নিজেই আমার বিবাহের পাত্রটা নিয়ে এসেছিলেন। আমি এটা ভেবে অনেক খুশি ছিলাম যে যাক, শেষ পর্যন্ত আমার বিবাহ হচ্ছে, আমি বাড়ি ছেড়ে নিজের বাড়িতে যাচ্ছি। আমার স্বপ্ন ছিল বিবাহ যেখানেই হোক না কেন সেই পরিবারটা যেন ছোট হয়। কিন্তু যখন আমি ছেলেকে দেখি এবং তাদের পরিবারের কথা জানতে পারি, তখন আমার মন খারাপ হয়ে যায়। যে ছেলেটির সাথে আমার বিবাহ হতে যাচ্ছে সে অনেক কালো, এবং তাদের পরিবারও আমাদের পরিবারের মতোই অনেক বড় ছিল। তারা 7 ভাই এবং 3 বোন। 2 জন বোন বিবাহিত, এবং সব ভাইয়েরা তাদের স্ত্রীদের নিয়ে আলাদা থাকেন। এদিকে ছেলেটি তার বাবা মায়ের সাথে থাকে। ছেলেটির একটাই গুণ যে সে অনেক টাকা ইনকাম করে, এবং তাদের বাড়িও অনেক বড়। শোনা যায় সব ভাই তাদের নিজ নিজ সবকিছু নিয়ে আলাদা হয়ে গেছে। ছেলেটি অনেক কালো বলে তার বিবাহ হচ্ছিল না, তাই কাকা আমার জন্য এই পাত্রটা এনেছিলেন। এদিকে আমার বাবার তো আমাকে বিবাহ দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না, আর আমার বিবাহের পাত্রটাও আসতো না, কারণ আমার বয়স বেশি। ছেলের পরিবার যেহেতু কোনো উপহার টাকা পয়সা চায় না, তাই বাবা এই বিবাহে রাজি হন। ছেলেটির মা এসে আমাকে একটি গহনা পরিয়ে দিল। আমি অনেক খুশি যে যাক, শেষ পর্যন্ত আমার বিবাহ হতে যাচ্ছে, আর তাও এমন একটি পরিবারে যেখানে ছেলের ইনকাম অনেক বেশি। চেহারা দিয়ে কি হবে, একজন মানুষের আয় ভালো হলেই হলো। আমি এমন একজন জীবনসঙ্গী চাই যে আমাকে সম্মান করবে, ভালোবাসবে এবং আমাকে বিশ্বাস করবে। আমার বাবা সেই ছেলের সাথে আমার বিবাহ দিলেন। শ্বশুরবাড়ি আমাদের বাড়ি থেকে অনেক দূরে। আমার বাবা বা ভাই কেউই ছেলের বাড়িতে গিয়ে তাদের বাড়ি দেখেনি। তারা তো আমাকে বিদায় করতে পারলেই বাঁচে,
কিন্তু কাকার উপর আমার অনেক ভরসা ছিল, কারণ তিনি এই ছেলেটা এনেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, আমার ভরসা ভুল প্রমাণিত হয়। আমি শ্বশুরবাড়িতে এসে দেখলাম বাড়ি খুব বড়, কিন্তু পরিবারের সবাই আলাদা নয়, বরং একই বাড়িতে থাকে। বিবাহের পর কয়েকদিন ভাবলাম যে তার অতিথিরা কয়েকদিন পরে চলে যাবে, কিন্তু সবাই বাড়িতে আছে, কেউই যাওয়ার নাম নিচ্ছে না। আমার স্বামী ছাড়াও তার আরও 7 ভাই এবং তাদের 7 জনের বউ এবং ছেলে মেয়ে ছিল। প্রথম দিকে স্বামীর সাথে দিনগুলি খুব ভালো চলছিল আমার, কিন্তু কিছুদিন পরে তিনি কাজের জন্য শহরের বাইরে চলে যান। এখানে থাকতে তিনি আমার যত্ন নিতেন এবং আমার শাশুড়িও অনেক ভালো মহিলা। আমার সব ভাবিরা তাদের ঘরেই থাকতো। তারা ঘুমানো আর মেকআপ করায় বাইরের সময় পান না। আমি কেবল 3-4 দিন আরামের সুযোগ পেয়েছিলাম। তারপর থেকেই বাড়ির সব দায়িত্ব আমাকে নিতে হয়। যদিও কাজের লোক ছিল আর তারা সবাই সততার সাথে কাজ করত, কিন্তু আমি এত বড় দায়িত্বে কাজের লোকদের ভরসা করতে পারিনি, তাই তাদের দেখাশোনা করা আমার দায়িত্ব ছিল। আমার শাশুড়ি আমার দায়িত্বে অনেক খুশি ছিলেন। এত মানুষ থাকা সত্ত্বেও এই বাড়িতে সব সময় নীরবতা থাকতো, কারণ কেউ ঘর থেকে বেরোতো না। স্বামী শহরে যাওয়ার পর থেকে আমাকে একাই ঘরে ঘুমাতে হয়। আমার স্বামী অনেক ভালো ছিলেন। বিবাহের প্রথম রাত থেকেই তিনি আমার সাথে অনেক ভালো ব্যবহার করতেন। এমন স্বামী পেয়ে আমি অনেক খুশি। যখন আমার রুমে একা ঘুমাতাম, তখন মধ্যরাতে আমার মনে হতো যেন কারো আওয়াজ আর হাঁটার আওয়াজ শুনতে পাচ্ছি। তাই আমার মনে হতো এই বাড়িতে ভূত আছে। দিনের বেলায় এই বাড়ির সবাই ঘরের ভিতরে থাকতো, তাহলে রাতে এই বাড়িতে কে হেঁটে বেড়ায়? আমার অনেক ভয় করত। এখন তো প্রতিদিন এমন হতে থাকলো যে আমি কারো হাঁটার আওয়াজ শুনতাম। আমি ভয়ে আমার ঘরের দরজা ভালো করে আটকে শুয়ে শুয়ে ভাবলাম আমি এ বিষয়ে কাউকে জিজ্ঞেস করব যে রাতে এই বাড়িতে কি হয়। পরের দিন যখন শাশুড়িকে জিজ্ঞাসা করলাম, তিনি আমার প্রশ্নে একটু ঘাবড়ে গেলেন এবং অন্যভাবে উত্তর দিলেন যে এই বাড়িটা অনেক বড়, বাড়িতে অনেক লোক থাকে, কেউ না কেউ হয়তো রাতে ঘুম থেকে ওঠে বা কারো বাবু হয়তো কাঁদে, আর তোমার মনে হয় কেউ আওয়াজ করছে। আমি মনে মনে ঠিক করলাম যে যাই হোক না কেন, কেউ আমার ক্ষতি করছে না, তাই আমি আমার সংসারে মন দিই। আমার এসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এই বাড়ির নীরবতায় আমি অনেক বিরক্ত। প্রত্যেকেই নিজের নিজের কাজে ব্যস্ত। মাঝে মাঝে স্বামীর সাথে ফোনে কথা বলতাম আমি। একদিন রাতে আবার শুনতে পেলাম কেউ যেন অনেক আওয়াজ করছে। আজ সাহস করে উঠে দেখতে চাইলাম কে অনেক আওয়াজ করে আর কে সে যে এত রাতে ঘুরে বেড়ায়। আমি বের হয়ে দেখলাম আমার শ্বশুর ফোনে কারো সাথে কথা বলছে। শ্বশুর প্রায়ই ফোনে এত কথা বলতো যে সারা বাড়িতে তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতো। ছোটখাটো বিষয়ে রাগ করা, ঝগড়া করা এবং ফোনে দীর্ঘক্ষণ গল্প করা, এসবই আমার শ্বশুরের কাজ, কারণ তিনি কোনো কাজ করতেন না আর সারাদিন বাড়িতেই থাকেন। শুনেছি শ্বশুরের অনেক রাগ, তাই সবাই তাকে অনেক ভয় পায়। এমনকি আমার শাশুড়িও তাকে ভয় পেত। শ্বশুরের ব্যবহার বাড়ির কারো সাথে ভালো ছিল না। তিনি কারো কথা শুনতেন না, যা মনে হতো তাই করতেন। বর্তমানে দিনগুলো এইভাবে পার হয়ে যাচ্ছিল। প্রতি রাতে দেখতাম মধ্যরাতে যে মানুষটা হেঁটে বেড়াচ্ছে সে আর কেউ নয়, আমার শ্বশুর। তিনি রাতে কারো না কারো সাথে ফোনে কথা বলতেন। মাঝে মাঝে রাতে আমি ভয় পেতাম, কারণ তিনি শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতেন। আমার শাশুড়ির সাথে সবসময় খারাপ ব্যবহার করতেন, বুকে পায়ের জুতো মনে করতেন। আমার বিবাহের প্রথম দিকে এমন কিছুই ছিল না, কিন্তু আমার স্বামী চলে যাওয়ার পরেই জানি না তার কি হয়েছে। শাশুড়িকে তিনি প্রতিদিন মার দিতেন, আর শাশুড়ি অনেক আওয়াজ করতেন, কিন্তু শ্বশুর থামতেন না। এখন আমি প্রতি রাতে তাদের ঝগড়া কান দিয়ে শুনতে শুরু করি, কারণ স্বামী স্ত্রীর মধ্যে কি নিয়ে এত ঝগড়া হয়, আর শাশুড়ি কি এমন ভুল করেছেন যার জন্য শ্বশুর তাকে মার দিতেন। কিছুদিন পরে আমার স্বামী কয়েকদিনের জন্য বাড়িতে আমার সাথে সময় পার করতে আসেন। আমার স্বামী আসায় অনেক খুশি হয়েছি আমি, কিন্তু অবাক হয়েছি যে যেদিন থেকে আমার স্বামী বাড়িতে এসেছে সেদিন থেকে শ্বশুর শাশুড়িকে মার দেওয়া বন্ধ করে দিয়েছেন। এটা আমি আগেও লক্ষ্য করেছি যে আমার স্বামী যখন বাড়িতে থাকেন তখন আমার শ্বশুর শাশুড়ির ঝগড়া হতো না। বাড়ির সবাই একসাথে বসে খাবার খায় এবং একে অপরের সাথে সময় কাটায়। স্বামী আসার সাথে সাথে বাড়িটা একেবারে পরিবর্তন হয়ে গেল। একদিন আমার স্বামী আমাকে বললেন, ভালো করে রেডি হয়ে চলো, বাইরে কোথাও ঘুরতে যাই। আমি রেডি হয়ে স্বামীর সঙ্গে বেরিয়ে পড়লাম। আমার স্বামী আমাকে একটি অনেক বড় রেস্তোরাঁয় নিয়ে গেল। সেখানে দুজনে একসাথে বসে খাবার খেলাম। আমার স্বামী আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? মন ঠিক নেই? মনে হচ্ছে তুমি ঠিকমতো খাচ্ছ না কেন? এই সময় স্বামীকে সব কথা বলা ঠিক হবে কি? কারণ আমি শাশুড়ি এবং বাড়ির পরিবেশ নিয়ে অনেক টেনশনে ছিলাম, তাই আমি স্বামীকে সবকিছু বলবো কিনা ভাবছিলাম। কারণ বিবাহের পর এই প্রথম একসঙ্গে সময় কাটাতে ঘরের বাইরে এসেছি। আমি এসব কথা বলে স্বামীকে বিরক্ত করতে চাই না। আবার ভাবছি এসব না বললে এটা সমাধান হবে কিভাবে। তাই সাহস করে স্বামীকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা রাতে মায়ের সাথে ঝগড়া করে কেন? এই প্রশ্ন শুনে আমার স্বামী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন,
বলল, তুমি কি পাগল হয়ে গেছো? এটা হতে পারে না, বাবা তো মাকে অনেক ভালোবাসে। আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই স্বামীর ফোনে একজনের ফোন আসে, আর সেই কলটা রিসিভ করার জন্য উঠে বাইরে চলে যান। আমি আমার স্বামী ভাব বুঝতে পেরেছি যে তিনি এই বিষয়ে কিছুই জানেন না। কয়েক মিনিট পর স্বামী ফিরে এসে আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি যেন বলছিলে? আমি তাকে বললাম, হয়তো আমারই কিছু ভুল হয়েছে। তারপরে কিছুক্ষণ এটা সেটা নিয়ে কথা বলে আমি স্বামীর সাথে বাড়িতে ফিরে আসি। 3 দিন পর কাজে যাওয়ার সময় স্বামী আমাকে কিছু টাকা দিয়ে বললেন, তুমি তোমার পছন্দের পোশাক কিনে নিও, কারণ আমরা একসাথে কেনার মতো সময় পাইনি। জানি বাড়ির কেউ আমার সাথে যাবে না, কারণ তারা তো আমার সাথে ঠিকমতো কথাও বলতো না। শাশুড়িকে জিজ্ঞেস করিনি, কারণ শ্বশুর হয়তো যেতে দেবেন না। তাই একজন কাজের মেয়ে রূপাকে জিজ্ঞেস করলাম, তুমি কি আমার সাথে বাজারে যাবে? সে সাথে সাথে বাজারে যেতে রাজি হলো। এই বাড়িতে কারো কাছ থেকে অনুমতি নিতে হয়নি, কারণ এই বাড়িতে কেউ কারো খোঁজ নেয় না। তাই কাজের মেয়েটিকে সাথে নিয়ে বাজার থেকে কিছু পোশাক কিনে বাড়িতে ফিরে এলাম। বাজার থেকে বাড়িতে এসে শাশুড়ির রুমের পাশ দিয়ে যাওয়ার সময় একটি আওয়াজ শুনতে পেলাম। তিনি বলছিলেন, থামো, আমার ওপর এত অত্যাচার করো না। তার মানে আজ আবার শ্বশুর শাশুড়ির ঝগড়া হচ্ছে, আর তাও রাতে নয়, দিনের বেলা। আমি আমার হাতের শপিং ব্যাগটা সাইডে রেখে শ্বশুর আর শাশুড়ির কথা শুনতে থাকলাম। শাশুড়ি অনেক আওয়াজ করেছিলেন যে, তুমি আমার সাথে এমন করো না, আমাকে ক্ষমা করে দাও, আর কতদিন আমার সাথে এসব করতে থাকবে? আমার শাশুড়ি বারবার এই কথাটা বলেছিলেন। আমি দরজায় উকি দিয়ে দেখতে চাইলাম শ্বশুর শাশুড়ির সাথে কি করে। আমি অবাক হয়ে উঠলাম এটা দেখে যে শ্বশুর শাশুড়ির চুল কাটছে। আমি ভাবতাম শ্বশুর শাশুড়ির ঝগড়া হতো, তাই তিনি এত আওয়াজ করেন, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল, কারণ তিনি তাকে মারছে না, বরং তার চুলগুলো কাটছেন, যার কারণে শাশুড়ি অনেক আওয়াজ করছিলেন। আমি কিছুই বুঝতে পারছি না। চুল তো নারীর গহনা, প্রত্যেক নারীর সৌন্দর্য তার চুলে। শ্বশুরের এক হাতে শাশুড়ির কাটা চুল, আর অন্য হাতে কি আছে? এসব দেখে আমি অনেক আওয়াজ করে ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে শ্বশুরকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি এসব কি করছেন? তখন শ্বশুর বললেন, তোমার শাশুড়ির অপরাধের তুলনায় এই শাস্তি খুবই কম, নইলে তোমার শাশুড়ির যা কাজকর্ম তাতে তাকে এই বাড়ি থেকে বের করে দিতে হয়। এই বলে শ্বশুর ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি তাড়াতাড়ি গিয়ে শাশুড়িকে ধরলাম, কারণ তিনি অনেক কান্নাকাটি করছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, এসব কি হচ্ছে, আর বাবা আপনার চুল কেন কাটছেন? আমার শাশুড়ি বললেন, সে প্রতিদিন এরকমই করে, আগে আমাকে মার দিত, তারপরে আমার চুল কাটে। আমি বললাম, কিন্তু আমার মনে হয় তিনি শুধু আপনার মাথার চুল কাটেন, মার দেন না। শাশুড়ি বললেন, এই লোকটা অনেক খারাপ, যা ইচ্ছা তাই করতে পারে। তিনি আরও বলেন, বৌমা তুমি বাড়ির বিষয়ে কিছুই জানো না, তাই তুমি বুঝতে পারছো না, আমি সম্পূর্ণ নির্দোষ। আমি তাকে বললাম, কোনো একটা কারণ তো আছেই, নইলে তিনি আপনার সাথে এমন করবেন কেন? আমার শাশুড়ি বললেন, বৌমা এই বাড়িতে সবাই নিজের নিজের জন্য আছে, সেজন্য কেউ কারো বিষয়ে কথা বলে না, কারণ এই বাড়ির সবাই আমার ছেলের ইনকাম খায়। তুমি এই বাড়ির সবার থেকে দূরে থেকো, বিশেষ করে তোমার শ্বশুরের থেকে, সে অনেক খারাপ মানুষ। আর কখনো কোনো কিছু তোমার স্বামীকে বলো না, না হলে আমাকে শেষ করে দেবে। শাশুড়ি আমাকে রুম থেকে বের করে দিয়ে বললেন, ভবিষ্যতে আর কখনো আমাদের ঝগড়ার মধ্যে এসো না, নইলে তোমার সাথেও খারাপ কিছু হতে পারে। তোমার আর কিছু জানার দরকার নেই, তুমি তোমার রুমে যাও। আমি নিজের রুম থেকে বেরিয়ে এলাম। শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করছিলেন না। আমার শাশুড়ি একজন ভালো মহিলা, এবং আমি তাকে এভাবে দেখতে পারছি না। আমি আমার রুমের দিকে যাচ্ছিলাম, যেতেই শ্বশুরের সাথে দেখা। তিনি আমাকে বললেন, একবার আমার কথা শোনো, আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না। শ্বশুর কি বলছেন আমি বুঝতে পারছিলাম না। তখন তিনি আমার কাছে এসে বললেন, আমি জানি তুমি আমার ছেলের মতোই খুব বুদ্ধিমান মেয়ে। আমি শ্বশুরকে বললাম, কিন্তু আপনি শাশুড়ির সাথে অনেক খারাপ ব্যবহার করছেন। তিনি শুধু বললেন, দাঁড়াও, আমি এখনই তোমাকে এসব কথা বলছি, যাতে তুমি বুঝতে পারো এই বাড়িতে কি হচ্ছে। এই বলে শ্বশুর তার পকেট থেকে মোবাইলটা বের করে তাতে কিছু করতে লাগলেন। তারপর মোবাইলটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই দেখো, আশা করি আজকের পর আর কখনো ভুল বুঝবেন না। শ্বশুর আরও বলতে থাকলো, আমি খারাপ মানুষ না, কিন্তু একজন স্বামী যদি তার স্ত্রীকে খারাপ হতে দেখে, তবে সে নিশ্চয়ই কোনো না কোনোভাবে স্ত্রীকে থামানোর চেষ্টা করবে। ছবিগুলো দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি ছবিগুলো দেখতে শুরু করেছিলাম, এমন সময় হঠাৎ শাশুড়ি এসে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিজের কাছে রাখলেন, আর আমাকে বললেন, তুমি এখনো তোমার রুমে যাওনি? আমি শাশুড়িকে কিছু বলার আগে তিনি বললেন, তুমি কিছুই জানো না, আর বুঝবেও না, যাও তুমি তোমার রুমে যাও, আর আমাদের দুজনের মধ্যে আসার দরকার নেই। এই বলে শাশুড়ি চলে গেলে আমিও রুমে ফিরে এলাম। রাতের বেলা আবারও সেই আওয়াজ ভেসে ভেসে আসছিল। আমার শাশুড়ির অনেক লম্বা চুল ছিল। আমার শ্বশুর তার চুল কেটে কেটে ছোট করে দিয়েছেন, তাই আমার শাশুড়ি সারাক্ষণ মাথায় ওড়না দিয়ে চলাফেরা করতেন। স্বামী বাড়িতে এলে বাড়ির পরিবেশ অনেক ভালো হয়ে যেত, আর বাড়ি থেকে যাওয়ার সাথে সাথে আবার খারাপ হয়ে যেত। আমি স্বামীকে সবকিছু বলার চেষ্টা করব ভাবছি, কিন্তু শাশুড়ি আমাকে অনেক নিষেধ করে বললেন যে, তুমি তোমার স্বামীকে কিছু বললে ভালো হবে না, আমি তোমাকেই বাড়ি থেকে বের করে দেব। আমি অনেক টেনশনে থাকলাম। আমি বুঝতে পারছি না এই বাড়িতে কি হচ্ছে। এসব
টেনশন আর আওয়াজের শব্দে ঘুমাতে পারতাম না, সারা রাত জেগে কাটিয়ে দিতাম। শাশুড়ি আমার স্বামীর মা এবং তিনি আমাকে অনেক ভালোবাসতেন, কারণ তিনি কখনো আমার সাথে খারাপ ব্যবহার করেননি। আমি আমার মনকে অনেক বোঝানোর চেষ্টা করেও বুঝাতে পারছি না শাশুড়ি মা এমন হতে পারে। পরের দিন আমি দেখে অবাক হয়ে গেলাম যে শ্বশুর আমার এবং শাশুড়ির সাথে অনেক ভালো ব্যবহার করছেন। হয়তো শ্বশুর বুঝতে পেরেছেন যে নারীর সাথে খারাপ ব্যবহার করা উচিত না। আজকে আমি তাদের মধ্যে ভালোবাসা দেখে খুশি হলাম। যাক, এটা ভালো, একে অপরকে ভালোবাসা অনেক জরুরি। অনেক দিন ধরে শ্বশুর শাশুড়ির সাথে কোনো খারাপ ব্যবহার করছেন না, এখন আমি নিশ্চিত হলাম, তাই মাথা থেকে টেনশনও কমতে শুরু করেছে। দিনগুলো ভালোই পার হচ্ছিল। একদিন রাত প্রায় 9টা, আমি রুমে বসে টিভি দেখছিলাম। তখন শ্বশুর আমার রুমে এলে তাকে দেখে তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়ে তাকে জিজ্ঞেস করলাম, বাবা কিছু কি বলবেন? তিনি বললেন, বৌমা আমি তোমার জন্য নিজে হাতে চা বানিয়ে নিয়ে এসেছি। তোমার শাশুড়ি এবং স্বামীও আমার বানানো চা খেতে অনেক ভালোবাসে। ভাবলাম বৌমা বাড়িতে আছে, কেউ তোমার সাথে ঠিকমতো কথাও বলে না, তাই তোমার জন্য চা তৈরি করে এনেছি, খাওয়া হলে বলছো কেমন হয়েছে। আমি শ্বশুরের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। শ্বশুরের কি হয়েছে কে জানে, তিনি শাশুড়ি এবং আমার সাথে অনেক সুন্দর ব্যবহার করতে শুরু করেছেন। আমি তার হাত থেকে চায়ের কাপটা নিয়ে তাকে বললাম, ধন্যবাদ বাবা। আমি শ্বশুরকে বললাম, চা এখনো গরম, আর আমি এত গরম চা খাই না, ঠান্ডা হলে খেয়ে নেব। তিনি বললেন, না বৌমা, আমার সামনেই খাও, তোমার মুখ থেকে আমার চায়ের প্রশংসা শুনতে চাই। আমি বললাম, বাবা আমি এইমাত্র পানি খেয়েছি, তাই এখন খেতে ইচ্ছা করছে না, আপনি একটু পরে এলেই দেখতে পাবেন আমি চা খেয়েছি, আর আমি এখনই আপনার চায়ের প্রশংসা করে দিচ্ছি। চা ভালো হোক না হোক, আপনি আমার বাবার সমান, এবং কোনো মেয়ে তার বাবার দেওয়া কোনো কিছুকে খারাপ বলে না। আমার শ্বশুর একটু হেসে বললেন, ঠিক আছে। আমার মাথায় হাত দিয়ে বললেন, বেঁচে থাকো মা, আমি যাচ্ছি, তুমি অবশ্যই খেয়ে নিও। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। এরপরে আমি উঠে বাথরুমে গিয়ে চা ফেলে দিয়ে চায়ের ফাঁকা কাপ টেবিলের উপরে রাখলাম, কারণ চা খেতে আমি একদমই পছন্দ করতাম না। রাতে চা খেলে অনেক সমস্যা হতো, কিন্তু এটা বাবাকে কিভাবে বলতাম। কিন্তু আমি খুশি যে শ্বশুরের ব্যবহারের অনেক পরিবর্তন হয়েছে। তিনি অনেক দিন ধরে মধ্যরাতে শাশুড়ির ওপর খারাপ ব্যবহার করেননি। অনেক রাত হয়ে গেছে, তাই টিভি বন্ধ করে স্বামীর সাথে কথা বলছিলাম। এই সময় তিনি তার রুমে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় আমার মনে হলো কারো ছায়া যেন আমার রুমের দিকে আসছে। এটা দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি মোবাইল বন্ধ করে শুয়ে পড়লাম। কেউ একজন দরজা খুলে সম্ভবত আমার দিকে ভালো করে দেখে আবার দরজা বন্ধ করে দিল। আমি বুঝতে পারলাম কেউ আমার রুমে এসেছিল। আমি আবার স্বামীর সাথে কথা বলতে থাকলাম, কিন্তু বাইরে কিছু আওয়াজ শুনতে পেয়ে মোবাইল নিয়ে চুপচাপ বাইরে বেরিয়ে দেখতে গেলাম কি হচ্ছে। দেখলাম শ্বশুর শাশুড়ির মুখে হাত দিয়ে তাকে কোথাও একটা নিয়ে যাচ্ছেন। আমিও তাদের অনুসরণ করে অবাক হয়ে দেখলাম এই বাড়িতে একটা রুম আছে যেটার বিষয়ে আমি কিছুই জানতাম না। তিনি শাশুড়িকে ওই রুমের ভিতরে নিয়ে গেলেন, আর আমিও চুপচাপ তাদের পিছু নিলাম। শ্বশুর শাশুড়িকে রুমের ভিতরে নিয়ে গেলেও তিনি রুমের দরজা খোলা রেখে দিলেন, তাই আমিও চুপচাপ তার পিছু নিয়ে রুমের ভিতরে চলে গেলাম। দেখলাম রুমটার ভিতরে একটা ছোট ঘর আছে। আমি সেখানেই দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকলাম। শ্বশুর শাশুড়িকে চেয়ারে বসিয়ে তাকে রশি দিয়ে বেঁধে দিলেন। রুমটা আগে থেকেই ছিল। শ্বশুর তার সাথে কথা বলছিলেন। তারপরে শ্বশুর শাশুড়িকে যা যা বললেন তা শুনে আমি অবাক হয়ে গেলাম। শ্বশুর বললেন, এই বাড়িতে তোমার যা কিছু সম্পদ আছে সব তোমার একমাত্র